হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আশিক শেখ, একজন সিলেক্টেড কলকাতা পুলিশের ক্যান্ডিডেট এবং বর্তমানে ট্রেনিংরত অবস্থায় রয়েছে। তো আজকে আমরা ঘুরতে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালসে এবং এখানে একটা আশিকের সাকসেস স্টোরি সম্পর্কে আমরা আশিকের কাছ থেকে জেনে নেব। তো আশিক, তুমি তোমার নিজের পরিচয় সম্পর্কে কিছু বলো। আমার নাম আশিক শেখ, আমার বাড়ি বেথরডি কাঁঠালের বেড়াতে। আমি 2015 সালে মাধ্যমিক পাস করি এবং 2017 সালে এইচএস পাস করি এবং 2020-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো তারপরে ওপেনে আমি এমএ কমপ্লিট করেছিলাম, এই লাস্ট 2 বছর করে নিয়েছিলাম। তো তোমার গ্র্যাজুয়েশন কত সালে? 2020-তে কমপ্লিট হয়েছে, 2017 পর থেকে 3 বছর। আচ্ছা, তো তুমি সরকারি চাকরিতে প্রস্তুতি নেওয়া কবে থেকে শুরু করেছো? আমি সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করেছি 2017 সালের পর থেকে। আমরা যখন পরীক্ষা দেওয়ার পরে যে টাইমটা থাকে, রেজাল্ট বার হওয়ার আগে থেকে আমরা শুরু করেছিলাম। আসলে আমরা তখন সেন্ট্রালের জন্য পড়াশোনা করতাম, সেন্ট্রাল আর্মি হবো এরকম শখ ছিল ছোটবেলা থেকে। তো তুমি কি কোনো কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিতে না সেলফ স্টাডি করতে? আমরা 5টা বন্ধু মিলে, গ্রামের ছেলে মিলে সবাই মিলে যে কটা ছিলাম একসাথে, আমাদের প্রায় সবগুলাই একসাথে পড়াশোনা করতাম। একটা ছেলে সিনিয়র ছিল, তো সে আমাদের বলেছিল যে পড়াশোনা করে যা, পুলিশ হওয়ার জন্য, পুলিশ হবি। আমরা বললাম ঠিক আছে। তো ওই আমাদের লোভ দেখায় যে পুলিশ হওয়া যাবে পড়াশোনার জন্য। তো আমরা 4টে ছেলে ছিলাম, আমরা একসাথে পড়াশোনা করি, স্কুলে পড়তাম। আর একটা ছেলে ছিল যার নাম নাসিম রাজা মণ্ডল। তো সে আমাদের সবাইকে বলে, তো ইন্সপায়ার করে এই পুলিশ সম্পর্কে। তো তার কথা শুনে আমরা ঘরটা নিই। তো আমাদের যে আগের ব্যাচ ছিল, সে নবাদা বলে নাম, সে এখন সিআরপিএফে আছে। তো সেও আমাদের বলেছিল হ্যাঁ এরকমভাবে নিয়ে পড়াশোনা কর, তো পড়াশোনা করলে চাকরি পেয়ে যাবে তাড়াতাড়ি। তো আমরা সবাই ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট ছিলাম কম বেশি স্কুল লাইফে। তো আমরা 4 জনের পড়াশোনা করি একসাথে। তো তার মধ্যে আমাদের 3টে বন্ধু অলরেডি চাকরি পেয়ে গেছে, শুধু একটা বন্ধু মেরিট লিস্ট থেকে এবার কেটে গেল। তো ইনশাল্লাহ তারও হয়ে যাবে খুব তাড়াতাড়ি চাকরি, সে এখন প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, তো তুমি প্রথম যখন ডাব্লিউবিপি বা কেপি কোন পরীক্ষাটা তুমি দিয়েছিলে, কত সালে? আমার জার্নি শুরু হয় 2017 সাল থেকে। আমার জার্নি শুরু হয়। জার্নিতে প্রথমে আমার এক্সাম ছিল, প্রথম মাঠ ছিল আমার, একটা আর্মির মাঠ ছিল কৃষ্ণনগরে। তো সেটা আমি রানে ফেল করেছিলাম। তো তারপর একটা মাঠ গিয়েছিলাম, এয়ারফোর্সের একটা মাঠ ছিল, সেটা এয়ারফোর্স এক্স গ্রুপ। তো ওই মাঠটা যাই, মাঠ হয়েছিল, মাঠে পাস করেছিলাম। তো সাথে সাথে পরীক্ষা হয়, সাথে সাথে মেডিকেল হয়। তো পরীক্ষা বাদ গিয়েছিলাম। তারপর আমার শুরু হয় পুলিশ লাইনে বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছিলাম 2018 সালে। এটা ওই 5400 মতো ভ্যাকান্সি ছিল, এটা 5400 এরকম সামথিং হবে। তো ওইটা পরীক্ষা দিয়েছিলাম, প্রিলিমস তো পাস করেছিলাম, তারপর মাঠও পাস করেছিলাম। তো মেন এক্সামে কেটে যায় এটা। তো তারপর থেকে একটু জোরদার হই পড়াশোনার সব দিক থেকে। তো আমাদের যে বন্ধুগুলো ছিল সবাই একসাথে পড়াশোনা করতাম, গ্রুপ স্টাডি করতাম প্রতিদিন সন্ধ্যেবেলায়, তারপরে সকালবেলায়। একটা ঘর ভাড়া নিয়েছিলাম, যে 850 টাকা করে নিতে ঘর ভাড়ায়। তো সবাই পড়াশোনা করতাম। তো এখানে পড়াশোনা করতে করতে আমি তো হিন্দি পারতাম না, বাদ বাকি বন্ধুরা সবাই হিন্দি পারতো। এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলাম, ডাব্লিউবি দিয়েছিলাম। তো আমি ডাব্লিউবিতে বাদ গিয়েছিলাম মেন এক্সামে, আর আমার বন্ধু ছিল সে মেরিট লিস্টে বাদ গিয়েছিল। কত সালে রিক্রুটমেন্টে বাদ গিয়েছিল? ওটা 2019 সালের রিক্রুটমেন্ট, যেটা 5400 ভ্যাকান্সি ছিল, ওইটা 5500। তারপরে যে রিক্রুটমেন্টে ছিল আমাদের এসএসসি জিডি আর ডাব্লিউবি একসাথে ছিল। তো আমি ডাব্লিউবি পাস করেছিলাম, এসএসসি জিডিও পাস করেছিলাম, আমার বন্ধু পাস করেছিল, আমাদের 2 বন্ধু পাস করেছিল, সুমন আর রাকিবুল। তো আমার পার্টনার, ওরা না থাকলে হয়তো এত দূর আসা খুব মুশকিল হয়ে যেত আমার লাইফে। কত ওরা একটা সবসময় কম্পিটিশন তৈরি করে রাখতো পড়াশোনার জন্য, সবাই পড়াশোনার কম্পিটিশন থাকতো আমাদের। তো ওরা খেয়েছিল 2 বন্ধুই, আমি দুটোই পাস করেছিলাম, আমি আর সুমন। আর রাকিবুল একটা ছেলে, সে শুধুমাত্র এসএসসি জিডিতে ভালো নম্বর করেছিল, 60 পেয়েছিল। সে এখন বিএসএফে আছে কর্মরত, গুজরাটে এখন পোস্টিং তার। আর সুমন দুটোতেই পাস করেছিল, আমিও দুটোতে পাস করেছিলাম, বাট আমি দুটোতেই মেরিট লিস্ট থেকে বাদ দিয়েছিলাম। এসএসসি জিডিটাও পাস করেছিলাম, ওটা মেডিকেল করার পরে মেরিট লিস্ট থেকে বাদ। ডাব্লিউবিটাও পাস করলাম, প্রিলিমস মাঠ 2020 সালে ওটা প্রিলিমস করে পাস করলাম, মেন্সও ক্লিয়ার করলাম। তো তারপরে বাদ গিয়েছিলাম, তখন 53.75 পেয়েছিলাম, আর ওটা কাট অফ গিয়েছিল ওই 55.53 সামথিং জেনারেলে। তো ওটা বাদ গিয়েছিলাম। তারপরে আমার ওই বন্ধুরা সবাই চাকরি হয়ে গিয়েছিলো, তো আমার চাকরি হয়নি। তো আমি অতটা আপসেট হয়নি যে আমার বন্ধু চাকরি হয়ে গেছে আমার হবে না, এরকম কিছু নয়। সাহস ছিল, জেদ ছিল যে চাকরি করবোই। তো পড়াশোনা শুরু করেছিলাম। 2বার মেরিট লিস্টে দুটো একসাথে বাদ গিয়েছে, এসএসসি জিডি আর ডাব্লিউবি দুটো বাদ গেলাম। ডাব্লিউবি কত সালে? 2020? হ্যাঁ 2020, যেটা কেস হয়েছিল সেটা। আচ্ছা, ওটা বাদ গিয়েছিলাম মেরিট লিস্ট থেকে।
আর এক্সাইজ কনস্টেবলের সেটা ওটা তারপরে যেটা ফর্ম ফিল আপ এক্সাইজ কনস্টেবল যে 3000 ভ্যাকান্সি ছিল, 2019 সালের রিক্রুটমেন্ট। হ্যাঁ ডাব্লিউবি আবার ভ্যাকান্সি বেরিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে এবার চাকরিটা শিওর হয়ে যাবে, তো ভালো করে প্রিপারেশন নিই। তো প্রিপারেশন ভালো করে নিয়েছিলাম। তো মানে প্রিপারেশনের মধ্যে কিছু তো খামতি ছিলই, ভাবতাম চাকরি পেয়ে যাবে, কনফিডেন্স ছিল, বেশি কনফিডেন্স হওয়ার লাই ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলো। তো আবগারিতেও পাস করি আর ডাব্লিউবিতেও পাস করেছিলাম। তো ডাব্লিউবিতে এটাও মেরিট লিস্ট থেকে বাদ, এটা বাদ গিয়েছিলাম, ডাব্লিউবিতে বাদ গেলাম, 0.92 বাদ গেলাম, আর এক্সাইজ কনস্টেবল 1 নম্বরের জন্য বাদ গেলাম। তো মোট 4বার আমি মেরিট লিস্ট থেকে বাদ গেছি। মানে এরকম হতো যে প্রিলিমস ক্লিয়ার করতাম, মাঠ পাস করতাম, তারপর মেন্স ক্লিয়ার, ইন্টারভিউ দিতাম, তারপর ওখান থেকে বাদ। তো সবাই বলতো হয়তো আমি কোনো পাপ করেছি, হয়তো তার জন্য চাকরি পেতাম না, বারবার এক জায়গা থেকে ফেরত চলে আসছে। তো আমারও ওটা বিশ্বাস ছিল যে আমার কিছু তো ভুল আছে, যে মানে একটা কথা আছে না, যতক্ষণ একদম পিওর ফোকাস না লাগাবো ততদিন চাকরি পাবো না। তো আমার ফোকাসে কোনো জায়গায় হয়তো কমতি বলতে ভালোই কমতি ছিল মনে হয়, তার জন্য আমি চাকরি পাইনি বা লেট হয়েছে, বা যেটা তোমার কপালে লেখা আছে সেটা তোমার হবেই। আর ভাগ্য বলে একটা জিনিস আছে না, তো ভাগ্য তোমার ঠিক করে দেবে তুমি কি হবা, সঠিক সময় না আসা পর্যন্ত সফলতা আসবে না। হবে না। আমার মনে আছে আমি যখন এইচএস দিই তখন আমি কলকাতায় এসেছিলাম। তো কলকাতায় সেটা কলকাতা পুলিশে লিখেছিলাম, আমার এখানে ডকুমেন্টস আর কিছু মাধ্যমিকের। তো কলকাতা পুলিশে একটা স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার আমাদের এই বোর্ডটা কোথায়, মাধ্যমিকের যে বোর্ডটা? তো স্যার বললাম জানি না। তো তখন আমার মনে হচ্ছিলো কলকাতা যাই করে না করে কলকাতা পুলিশের জীবনও করবো না, 2017 সালে সবার পরীক্ষা দেওয়ার আগে। তো ওই যে বদদোয়াটা যে কখন কবুল হয়ে গেছে আল্লাহর কাছে সেটা আমি জানি না। তো এতটা চেষ্টা করার পরে এগুলো চাকরি হয়নি। তো আমার একটা বাড়িতে একটা বছর পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাড়িতে পড়াশোনা করার মতো জায়গা ছিল না, ঠিক। তো আমাকে কোচিং সেন্টারে চলে গেছিলাম। আমি কোচিং সেন্টারে গিয়ে যে হারে পড়াশোনা হয় কোচিং সেন্টারে, আমি ছিলাম ডিপিসি কোচিং সেন্টার, দেশপ্রেম কোচিং সেন্টারে ছিলাম। তো আমি জানতাম না বাড়িতে যদি কেউ 4 দিন পড়া, কোচিং সেন্টারে 1 দিন পড়ার সমান। তো অবশ্যই পড়তে হবে। তো এখানে গিয়ে একটা ভালো প্রিপারেশন নিই। আমার একটা বন্ধু ছিল মশরফ নাম, দুজনে একসাথে প্রিপারেশন নিয়েছিলাম। মানে প্রিপারেশনের মধ্যে প্রিপারেশন নিয়েছিলাম, চাকরি করতেই হবে। আর এর মধ্যে তো অনেক কিছু ঘটে গেছিলো লাইফের সাথে, অনেক কিছু, যেটা হয়তো অনেক বড় একটা স্টোরি, যেখান থেকে হয়তো অনেক মানে আমার লাইফে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছিলো। ওই ডাব্লিউবি আবগারি বাদ যাওয়ার পরে যতটা ক্ষতি না হয়, মানে এক্সাম থেকে বাদ গেছিলাম এরকম ক্ষতি নয়, মানে একটু ফ্যামিলির দিক থেকে এটা প্রচুর ক্ষতি হয়ে গেছিলো। তো সে একটা জেদ ছিল চাকরি করবই। আর প্রচুর পড়াশোনা করেছিলাম, রাত জেগে যতটা পড়তে পারে। আমি অত পড়াশোনায় ভালো নয়, মানে ইংলিশটা আমি খুব উইক ছিলাম। তো আমি জোর দিয়েছিলাম, আমি কখনো মানে আমরা সবসময় আমরা পড়াশোনা করতাম প্র্যাকটিস সেট বেশি দিতাম, যেটা আমাদের সবথেকে বেশি ভুল ছিল। আমরা কোনোদিন বই পড়তাম না, মানে সবসময় প্র্যাকটিস ছিলাম, ঘরের সঙ্গে প্র্যাকটিস সেট দে। তো ওটাই আমাদের সবথেকে বড় ভুল ছিল। যেটা আমরা কোনোদিন একটা স্যার নিয়ে পড়াশোনা করতাম, হয়তো অনেকদিন আগেই চাকরি পেয়ে যেতাম। যেটা আমরা কোনোদিন কোনো স্যারের কাছে পড়াশোনা করিনি, আমরা সবসময় নিজেদের মধ্যে পড়াশোনা করেছি, তার জন্য অতটা লেট হয়ে গেছে। তো কোচিং সেন্টারে গেলাম, স্যারের বললো যে এরকম পড়াশোনা করা চাকরি হয়ে যাবে। তো আমাদের 11 জনের মতো ছিলাম আমরা, মানে এ আর বি গ্রুপে ভাগ করে দিয়েছিল। আমাদের এই গ্রুপে 11টা ছেলে ছিলাম। তো সেরকম পড়াশোনা হয়েছে, রাত জেগে যে যেমন পড়াশোনা, সবসময় সবারই মধ্যে কম্পিটিশন যেটা লেগে থাকতো। তো ইনশাল্লাহ পড়াশোনা করে যেদিন পরীক্ষা দিতে যায় সেদিনও ভেবেছিলাম হয়তো চাকরি হবে না, অল্প ভ্যাকান্সি, এত ভ্যাকান্সি, যেটা 8000 ভ্যাকান্সিতে চাকরি পেলাম না, সেখানে এই 1400 ভ্যাকান্সিতে চাকরি হয়, এরকম একটা ফিল হচ্ছিলো। তো হাত পা কাঁপছিল। আর সবচেয়ে বড় কথা, যেমন কেপি প্রিলিমস পরীক্ষা দিতে গেছিলাম, মানে আমি একটা চোরকে মারতে গিয়ে আমার হাতে লেগেছিলো, মানে ছিঁড়ে গেছিলো হাত, একটা চোর মারতে গিয়ে পড়ে গেছিলাম, স্টেশনে শুয়েছিলাম। তো প্রিলিমসটা কোনো রকম ক্লিয়ার হলো ভালোভাবে। তো মেন্সের জন্য ভালো করে পড়াশোনা করলাম। তো মেন্সে সবথেকে বড় কথা, আমি সুবিধাস বইটা ছিল, তো আমি ওটা অনেকবার প্র্যাকটিস করেছি। আর এই বইটা প্র্যাকটিস করে সাহায্য করেছিল আমাকে আয়ুব, মানে ও আমার সাথে অঙ্ক বইটা, ও সায়েন্স স্টুডেন্ট ছিল, তো আমাকে প্রতিদিন শেখাতো অঙ্ক ভালোভাবে। তো ও শেখাতো, আর আমি মানে ও যেরকম শেখাতো সেরকম আমি বেশি করে প্র্যাকটিস করতাম। ও যে 10টা শেখাতো আমি 40-50টা এক্সট্রা প্র্যাকটিস করে নিতাম, ওইরকম টাইপের ম্যাথগুলো। তো কেপিতে আমি ম্যাথ করেছিলাম 25টার মধ্যে 24টা ম্যাথ করেছিলাম, এখানে আমার প্লাস পয়েন্ট। আর 20টা জিআই, 20টা জিকে, এটাই করেছি। আর আমার স্কোর ছিল 61.25, আর ইন্টারভিউতে দিয়েছিল 12, তো 73.25 স্কোর হয়েছিল তো ওভারঅল। তো জেনারেলে সিলেক্ট হয়েছে। আর শেষে একটা কথাই বলবো তোমাদের, আমি 4বার মেরিট লিস্ট থেকে বাদ গেছি, মানে এরকম হয় না যারা খাটছো বা খাটবেন এরকম টাইপের, মানে প্রথম প্রিলিমস, তারপরে মাঠ, তারপর মেন, তারপরে ইন্টারভিউ, মানে 4টে জায়গা থেকে এরকম ঘুরে আসে বারবার। কিন্তু অনেকটা ডিফিকাল্ট, কেউ যদি 1বার বা 2বার ফেল হলে তারা ছেড়ে দেয়।
কিন্তু আমাদের যদি কেউ মনে করে চাকরি করবোই, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এইসব চোখ মানে দেখে লাভ নেই ভাই। আমি একটা কথা বলবো, তোমরা সবসময় ভাববা চাকরি করবে, এটুকু ভাববা কি কেস হয়েছে না হয়েছে, কবে পরীক্ষা হবে না হবে, এইসব যারা চিন্তাবৃত্তি বা মেন্টালি থাকবে তারা কিন্তু অনেক পিছিয়ে যাবে। কোনো ভাই চিন্তা ভাবনা নেই, চাকরি আমাকে করতে হবে, তো পরীক্ষাও আমাকে দিতে হবে। ফ্যামিলিতে প্রেশার প্রত্যেকটা ছেলেরই থাকে, প্রত্যেকটা ছেলে ফ্যামিলি প্রেশার থাকে, এরকম নয় যে তোমার ফ্যামিলি প্রেশার আছে না, প্রত্যেকটা ছেলে ফ্যামিলি প্রেশার আছে। আর এখানে যারা চাকরি করে দেখি অনেক জুনিয়র ছেলে আমার সাথে চাকরি করে। তো এরকম বলবো যদি কেউ লেগে থাকে তার সাকসেস হয় 100%। একটা টাইম এসেছিলো আমিও বিশ্বাস করতাম যে চাকরি হবে না, মানে কিছুটা ডিমোটিভেট হয়েছিল যে চাকরি হয়তো হবে না, না হওয়াটাই আমার কপালে নেই চাকরি। মানে এরকম বারবার বাদ যাওয়া, 4বার মেরিট লিস্ট থেকে বাদ যাওয়া, মানে কষ্টটা সেই বুঝবে যে মেরিট লিস্ট থেকে বাদ যায়, সেই জায়গাতে ঘুরে আসা কতটা কঠিন শুধু সেই বুঝবে। তো অপশন যেহেতু তোমার কাছে নেই ভাই, তো তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে পড়াশোনা করাই ভালো। আশেপাশে কোনো কোচিং সেন্টার থাকলে সেখানে চলে যাও। কোচিং সেন্টারগুলো কী হয়, ওখানে সবসময় ছেলেপিলে থাকে, তো একটা কম্পিটিশন থাকেই পড়াশোনার মধ্যে, গাইড করার মতো স্যার থাকে। বাড়িতে থাকলে কি হয়, বন্ধুরা রাখে, ফ্যামিলি কাজ থাকে, আব্বার কাজ, মানে তোমার চোখের সামনে যখন তোমার আব্বা কাজ করবে তখন তুমি দেখতে পারবে না, তখন তোমার আব্বার সাথে কাজ করতে হবে, বাড়ির কাজ করতে হবে। আর কোচিং সেন্টারে থাকলে কি হয়, কোচিং সেন্টারে থাকলে অভাবটা বুঝতে পারবে, যেখানে তোমার টাকা খরচ খুব কম হবে, যে সারাদিন তোমার বই নিয়ে পড়াশোনা করতে হবে। তো এটা যেটা বলবো, যারা সিনিয়র আছে বা জুনিয়র আছে ভাই, পড়াশোনা করলে পড়াশোনার মতো করাই ভালো, আর না করলে হবে না। এখন যে কম্পিটিশন চলে এসছে, পড়াশোনা মতো করাই ভালো। আমি বলবো যদি কেউ একদমই বাদ দিচ্ছ, মেরিট লিস্ট থেকে পড়া ছেড়ে দিচ্ছ ভাই, তারা ভুল করছো, তারা অনেক আগে আছো। কবলে কোথায় কোন চাকরি হবে কেউ বলতে পারে না। আমিও ভাবতে পারিনি কোনদিন কলকাতা পুলিশ চাকরি পাবো। আমি শুনতাম না কলকাতা পুলিশ চাকরি নাকি কলকাতার ছেলেরাই হয়, স্থানীয় ছেলেরা পায়, কিন্তু সব টোটালটা ভুল কথা। এখানে দেখলাম কলকাতা পুলিশ স্থানীয় চাকরি দুটো ছেলেই পেয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট থেকে, বাদ বাকি সব কিন্তু আমার নদীয়ারই ছেলে পেলে, নদী আছে, মুর্শিদাবাদ আছে। তো তোমাদের ভালো করে পড়াশোনা করো, জেদ ধরে রাখো, চাকরি করবোই তো করো। তো ওই কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোশ্চেন আউট বা এইসব যারা মেন্টালিটি নিয়ে থাকবে তারা কিন্তু চাকরি কোনোদিন পাবে না, আর পড়া সম্ভবও নয়। সেটুকুনি বলো, পড়াশোনা ভালো করে করো। যারা ভাই বোন আসো তারা পড়াশোনা করো, জেদটাকে কাজে লাগাও, মা বাবার মুখ পানে তাকাও আর পড়াশোনাটা করো। আচ্ছা, তো আমি একটা কথা বলি এখানে, যে আমি যখন ডাব্লিউবিপিতে বাদ গিয়েছিলাম, তো তারপরে অনেকটাই হতাশার ব্যাপার থাকে। তো সেই বয়সে আশিকও কিন্তু আমার মানে সমবয়সী, এরকম 23-24 বছর ওরও বয়স। তো সেখানে 4বার বাদ গিয়ে এখানে কলকাতা পুলিশের চাকরিটা পেয়েছে। তো অবশ্যই একটা মানে বিরাট কৃতিত্বের ব্যাপার, কারণ 4বার বাদ যাওয়ার পরে ঘুরে দাঁড়ানোটা অতটাও সহজ হয় না। তো আশিককে অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে আসার জন্য এবং ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তো যারা আপকামিং ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষা দেবে, আবার সামনে ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, তো তাদের সম্পর্কে তুমি যদি দু একটা কথা বলে দাও। আমরা একটা কথা বলবো ভাই বা দাদা যারা আছো, বোন বা বোন, তোমরা পড়াশোনার মধ্যে করো। তো পড়াশোনাটা করো, যা করো লাইফে সব কিছুই করতে হবে। বাট সকাল থেকে যে টাইমটা পাও, সকাল থেকে 11টা অবধি টাইমটা কাজে লাগাবা, আর বিকাল 7টা থেকে 11টা অবধি এটা কাজে লাগাবে। মানে এই টাইমটুকুনি ফ্রি থাকে সবাই, মানে এই টাইমটা কাজে লাগিও। বাদ বাকি টাইম যেদিন করলে এনজয় করা সেটা করবা। একদম এনজয় করা খারাপ, লিমিটেড এনজয় করবে, যে বেশি এনজয় করে ফেললাম তো তখন তো খারাপ হবে। মানে যেরকম এনজয় করা সেরকম করবে, লাইফটাকে একদম বোরিং করবে না। লাইফটা বোরিং করাও খারাপ। পড়াশোনা করো, মানে যেরকমভাবে পড়াশোনা করবা সেরকমভাবে এনজয় করো লাইফে। যেমন পরীক্ষা থাকবে, আমার যেটা এক্সপিরিয়েন্স হয়, যে এখন ফিলিমস বা নর্মাল এক্সাম থাকে, তখন যখন পড়াশোনা করছো কন্টিনিউ পড়াশোনা করো, মানে প্রতিদিন যেমন স্কুল লাইফে যেমন পড়াশোনা করছো না, সেরকম পড়াশোনা করো, দেখ চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর বেশি মাতামাতি না করাই ভালো, কজ যত বড় হবো তত লাইফ অনেক কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা ছেলের লাইফে হয়, লাইফে যা এনজয় করা তো হয়ে গেছে এনজয় করা। এখন হয়তো আমরা চাকরি করছি, সেটা যে মনে হয় এনজয় করছি সেরকম কিছু নয়, শুধু প্রেশারটা কম ফ্যামিলির দিক থেকে, বাট বাকি প্রেশার সব সেমই। তো তোমরা সকাল টাইমটা সন্ধ্যে টাইমটা কাজে লাগাবাই, এর কোনো পড়াশোনা করবেই ভাই। আর টুকটাক প্রতিদিন রান করবে, রান না করলে মনে হবে না যে তুমি ওই লাইনের জন্য খাটছো, এরকম মনে হবে। আর সচরাচর এখন অনেক ভালো ভালো ছেলে চলে এসছে ভাই, তো এবার পড়াশোনাটা করো, ভালো করে পড়াশোনা করো। আর পারলে কোচিং সেন্টারে গেলে বেটার হয়, বা ছেলে বা মেয়ে যে কোচিং সেন্টার থাকলে জিনিসটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে চাকরিটা। আমার যেটা এক্সপিরিয়েন্স হয়, আমি তো কোচিং সেন্টারে আগে গেলে হয়তো চাকরিটা অনেক আগে পেয়ে যেতাম, বাট লেট হয়ে গেছে আমার যাওয়া। আচ্ছা, তো আশিককে অনেক ধন্যবাদ তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আবার পরবর্তীতে ওর আরো ভিডিও আসবে। তো আশিক, তুমি তোমার প্রিলিমসে কত পেয়েছিল কলকাতা পুলিশে? তোমার স্কোরটা একবার বলে দাও, প্রিলিমস, মেন্স এবং মাঠের টাইমটা। প্রিলিমসে 67 পেয়েছিলাম, 67.75 পেয়েছিলাম। আর রানে আমার টাইম লেগেছিল, আমি রান হয়ে গিয়েছিল কমপ্লিট।
রান আমার 6:20 টাইম লেগেছে, মানে আমার টাইম মানে কমপ্লিট হয়ে গিয়েছিল, ঠিক আছে। আমি তো হেঁটে হেঁটে এসেছিলাম লাস্টে, আমি আর আমার বন্ধু ছিলাম, আমার ভাই উজদার আর সিরাজদার ছিল, 3 জনে ছিলাম। তো আমি লাস্টের পাকটা হাঁটার মতন দৌড়চ্ছিলাম। সিরাজদা 1 নম্বর ঢুকলো, ভাই 2-3 নম্বর ঢুকলো। তো অনেক রোদ ছিল বলে আর জোরে দৌড়িনি। লাস্ট পাকটা যেমন টাইম আছে 1.5 মিনিট, তো হেঁটে হেঁটে আসলাম। 6:20 টাইম লেগেছিল আমার। আচ্ছা, মেন্সের স্কোর? মেন্সের স্কোর ছিল আমার 72.75, 72.75। ওটা ফাইনাল মেরিটে, ফাইনাল ম্যাচ 100 র মধ্যে। হ্যাঁ। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশিককে অনেক ধন্যবাদ।